ক্লাস 11-এর বায়োলজি ক্লাসে আজ শ্বসন অর্থাৎ রেসপিরেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে জীবের বিভিন্ন জৈবনিক ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন। জীবকোষে এই শক্তির উৎস হল খাদ্য। কোষস্থিত খাদ্যবস্তুর জারণের ফলে এই শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত জৈব খাদ্যবস্তু জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতি বা তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়, যা বিভিন্ন বিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়, তাকে শ্বসন বা রেসপিরেশন বলে। এখন চলো জেনে নেওয়া যাক ইম্পর্টেন্স অফ রেসপিরেশন অর্থাৎ শ্বসনের গুরুত্ব কী। রিলিজ অফ এনার্জি অর্থাৎ শক্তির মুক্তি। ছবিতে দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। শ্বসনকালে এই শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয়। ফলে জীবের যাবতীয় জৈবিক ক্রিয়াগুলি পুষ্টি, বৃদ্ধি, রেচন, জনন, চলন ও গমন ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়, যা শ্বসন ক্রিয়ায় উৎপন্ন হয়। ট্রান্সফরমেশন অফ এনার্জি অর্থাৎ শক্তির রূপান্তর। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি থেকে উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণীদের দেহ গরম থাকে। জোনাকির দেহে আলো উৎপন্ন হয়। ইলেকট্রিক রে মাছ দেহে বিদ্যুৎ উৎপন্ন করে। এই ঘটনাগুলি শ্বসনে উৎপন্ন শক্তির রূপান্তর মাত্র। মেনটেনেন্স অফ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ব্যালেন্স অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন নির্গত হয়। ফলে বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায় এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। শ্বসন প্রক্রিয়ার সময় অক্সিজেন গৃহীত হয়ে এবং কার্বন ডাই অক্সাইড বর্জিত হয়ে পরিবেশে উক্ত গ্যাস দুটির সমতা বজায় থাকে। সেলুলার রেসপিরেশন অর্থাৎ কোষীয় শ্বসন। প্রতিটি সজীব কোষে দিবারাত্র শ্বসন সম্পন্ন হয়। কোষীয় শ্বসন প্রধানত দুই প্রকার: অ্যারোবিক রেসপিরেশন অর্থাৎ সবাত শ্বসন এবং অ্যানারোবিক রেসপিরেশন অর্থাৎ অবাত শ্বসন। শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে ঘটলে তাকে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন বলে। অক্সিজেন ছাড়া শ্বসন ঘটলে তাকে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন বলা হয়। অ্যারোবিক রেসপিরেশন অর্থাৎ সবাত শ্বসন প্রধানত তিনটি পর্যায়ে ঘটে: গ্লাইকোলাইসিস, টিসিএ চক্র বা ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমে আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে জানব। গ্লাইকোলাইসিস শ্বসনের প্রাথমিক ধাপে যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক অণু গ্লুকোজ সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিস বিক্রিয়ার পর্যায়গুলির আবিষ্কারকদের নাম অনুযায়ী অর্থাৎ এমডেন, মেয়ারহফ এবং পার্নেসের নাম অনুযায়ী
ইএমপি পথ বলা হয়। বিক্রিয়াগুলি কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে থাকে। ছবিতে তোমরা গ্লাইকোলাইসিস পদ্ধতির বিভিন্ন বিক্রিয়াগুলি লক্ষ্য করো। গ্লুকোজ অণু প্রথমে এটিপির সাহায্যে গ্লুকোজ 6 ফসফেট যৌগ এবং এডিপি প্রস্তুত করে। এই বিক্রিয়াটি হেক্সোকাইনেজ উৎসেচকের প্রভাবে সংগঠিত হয়। গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকো আইসোমারেজ নামক উৎসেচকের প্রভাবে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচক ও এটিপি এর উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যৌগ ও এডিপি তৈরি করে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট অ্যালডোলেজ উৎসেচকের প্রভাবে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট নামক দুটি 3 কার্বন যুক্ত শর্করায় রূপান্তরিত হয়। এরপর 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকেই গ্লাইকোলাইসিসের পরবর্তী বিক্রিয়া চলতে থাকে। এরপর 3-ফসফোগ্লিসারলডিহাইড H3PO4 দ্বারা ফসফরাস যুক্ত হয় এবং NAD+ দ্বারা জারিত হয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। বিক্রিয়াটি গ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেজ উৎসেচক দ্বারা সম্পন্ন হয়। এরপর 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচকের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ায় ফসফরাস বিযুক্ত হয়ে এডিপির সঙ্গে যুক্ত হয় এবং এটিপি গঠন করে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারেট মিউটেজ নামক উৎসেচকের সহায়তায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে এনোলেজ উৎসেচকের প্রভাবে এক অণু জল ত্যাগ করে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। গ্লাইকোলাইসিসের শেষ পর্যায়ে পাইরুভেট কাইনেজ উৎসেচকের প্রভাবে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেট মুক্ত হয়ে এটিপি ও পাইরুভিক অ্যাসিড প্রস্তুত হয়। গ্লাইকোলাইসিসের 3টি পর্যায়ে একমুখী বিক্রিয়া দেখা যায়। দেখো, বিক্রিয়াগুলি হল গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট প্রস্তুতি, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট প্রস্তুতি এবং 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড প্রস্তুতি। আরেকটি জিনিস লক্ষ্য করো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। বিক্রিয়ার পর্যায়গুলিতে মোট 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু ব্যয় হয়। ফলে 2 অণু এটিপি প্রকৃত বা নিট লাভ হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পঞ্চম পর্যায়ে 1 অণু NADH2 উৎপন্ন হয়। এই যৌগটি ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে জারিত হওয়ার সময় 2 অণু এটিপি উৎপন্ন করে। 1 অণু গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে 2 অণু 3-ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন হয়। তাই ওই 2 অণু জারিত হওয়ার ফলে 2 অণু NADH2 সৃষ্টি হয়, অর্থাৎ আরও 4 অণু এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ মোট 6 অণু এটিপি বা অনেক ক্ষেত্রে 8 অণু এটিপি উৎপন্ন হয়।
সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লাইকোলাইসিসের তাৎপর্য। গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন 2 অণু পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রের সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়। গ্লাইকোলাইসিসের ফলে 8 অণু এটিপি নিট লাভ হয়। অবাত শ্বসনকারী জীবদের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন 2 অণু NADH2 অন্যান্য বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। অন্তর্বর্তী যৌগ হিসেবে উৎপন্ন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট চর্বি বিপাকের সময় গ্লিসারল সৃষ্টিতে সাহায্য করে। গ্লাইকোলাইসিসে উৎপন্ন একাধিক অন্তর্বর্তী যৌগ জীবের বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। এখানে তোমরা গ্লাইকোলাইসিসের ফলে 8 অণু এটিপি কিভাবে উৎপন্ন হয় তার হিসেবটি দেখতে পাচ্ছ। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে প্রবেশের পূর্বে একটি জটিল বিক্রিয়ার মাধ্যমে 2 কার্বন যুক্ত অ্যাসিটাইল CoA উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড মুক্ত করে। বিক্রিয়াটি কিভাবে হয় দেখো। পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স উৎসেচকের প্রভাবে পাইরুভিক অ্যাসিড CoASH এবং NAD প্লাসের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিটাইল CoA, NADH, H প্লাস এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। ক্রেবস চক্র, যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল CoA মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বিভিন্ন জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাই অক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে তাকে ক্রেবস চক্র বলে। বিজ্ঞানী হ্যান্স ক্রেবস সর্বপ্রথম এই পদ্ধতিটির বিশদ বিবর্ণনা দেন বলে এই চক্রকে ক্রেবস চক্র বলে। এই চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক অ্যাসিড বলে এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলে। আবার সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকে বলে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA সাইকেল বলা হয়। ক্রেবস চক্রের সমস্ত বিক্রিয়াগুলি কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। এখন চলো ছবিতে বিক্রিয়ার ধাপগুলি পরপর দেখে নেওয়া যাক। অ্যাসিটাইল CoA সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের উপস্থিতিতে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং জলের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই পর্যায়ে CoA মুক্ত হয়। সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটেজ উৎসেচকের প্রভাবে প্রথমে জল বিয়োজন ও পরে জল সংযোজনের দ্বারা সিস অ্যাকোনাইটিক অ্যাসিডের মাধ্যমে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেস উৎসেচক এবং NAD প্লাসের উপস্থিতিতে জারিত হয়ে অক্সালো সাকসিনিক অ্যাসিড উৎপন্ন করে। NAD প্লাস বিজারিত হয়ে NADH প্লাস H প্লাস গঠন করে। অক্সালো সাকসিনিক অ্যাসিড অক্সালো সাকসিনিক ডিকার্বক্সিলেজ উৎসেচকের উপস্থিতিতে 1 অণু কার্বন ডাই অক্সাইড নির্গত করে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেস উৎসেচকের উপস্থিতিতে CoASH এবং NAD প্লাসের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সাকসিনিল CoA-তে পরিণত হয় এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে।
সাকসিনিল কোএ সাকসিনিল থায়োকাইনেজ উৎসেচকের প্রভাবে জলের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়, কোএ মুক্ত করে এবং এই বিক্রিয়ায় এক অণু গুয়ানোসিন ডাইফসফেট থেকে এক অণু গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। সাকসিনিক অ্যাসিড সাকসিনিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় এবং এফএডি উপস্থিতিতে জারিত হয়ে ফিউমেরিক অ্যাসিডে পরিণত হয় এবং সহ উৎসেচক এফএডি হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়। ফিউমেরিক অ্যাসিড ফিউম্যারেজ উৎসেচকের উপস্থিতিতে এক অণু জলের সঙ্গে যুক্ত হয়ে ম্যালিক অ্যাসিড গঠন করে। ম্যালিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সহায়তায় জারিত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড গঠন করে। এই বিক্রিয়ায় NAD+ বিজারিত হয়ে NADH+H+ গঠন করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় এক অণু অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং ক্রেবস চক্রকে অব্যাহত রাখে। সিগনিফিকেন্স অফ ক্রেবস সাইকেল অর্থাৎ ক্রেবস চক্রের গুরুত্ব। ক্রেবস চক্র হল শর্করা, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড জারণের সাধারণ পথ। জীবকোষে অধিকাংশ বিজারিত সহ উৎসেচক NADH2, FADH2 এই পথে সংশ্লেষিত হয়। প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ক্রেবস চক্র থেকে 24 থেকে 30 অণু ATP উৎপন্ন হয়। কিভাবে এই ATP উৎপন্ন হয় তা পাশের ছকটিতে দেখানো হয়েছে। ক্রেবস চক্র অপচিতিমূলক বিপাকীয় পথের একটি পর্যায় হলেও এই পথে সংশ্লেষিত বহু জৈব যৌগ উপচিতিমূলক কাজে ব্যবহৃত হয়, তাই একে অ্যামফিবলিক পথ বলা হয়। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নাইট্রোজেন বিপাকের সঙ্গে সরাসরি যোগসূত্র রচনা করে। সাকসিনিল কোএ ক্লোরোফিল, হিমোগ্লোবিন, সাইটোক্রোম প্রভৃতি যৌগ সংশ্লেষে অংশগ্রহণ করে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পিরিমিডিন, অ্যালকালয়েড যৌগ গঠনে অংশগ্রহণ করে। ক্রেবস চক্রে উৎপন্ন জৈব অ্যাসিডগুলি জৈব অ্যাসিড বিপাকে সক্রিয় অংশগ্রহণ করে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইলেকট্রন পরিবহন তন্ত্র। সবাত শ্বসনের শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকগুলি যে প্রক্রিয়ায় বিজারিত NAD এবং FADকে জারিত করে এবং আণবিক অক্সিজেনের উপস্থিতিতে জল ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ATP সংশ্লেষ করে তাকে ইলেকট্রন পরিবহন তন্ত্র বলে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ইলেকট্রন পরিবহন তন্ত্র পরিচালনা করার জন্য 4টি কমপ্লেক্স পৃথক পৃথকভাবে অবস্থান করে। ছবিতে বিক্রিয়ার ধাপগুলি দেখো। কমপ্লেক্স 1, এই কমপ্লেক্সটি NADH ডিহাইড্রোজিনেজ বা NADH-Q রিডাকটেস কমপ্লেক্স নামেও পরিচিত। এই কমপ্লেক্সে NADH+H+ উপস্থিত হলে তা NADH ডিহাইড্রোজিনেজ দ্বারা জারিত হয়। এই বিক্রিয়ার ফলে 2H+ নির্গত হয়। এই কমপ্লেক্সে ডিহাইড্রোজিনেজ উৎসেচক FMN অর্থাৎ ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড এবং কয়েকটি FES কেন্দ্র থাকে। কমপ্লেক্স 1-এর পাশেই CoA-Q বা ইউবিকুইনোন নামে একটি ইলেকট্রন বাহক থাকে যা ইলেকট্রনকে কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 2-তে পরিচালিত করে। কমপ্লেক্স 2, এই কমপ্লেক্সটি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বা সাকসিনেট কিউ রিডাকটেস কমপ্লেক্স নামে পরিচিত। দেখা গেছে যে
ক্রেবস চক্রের সাকসিনিক অ্যাসিড এইখানে জারিত হয়ে ফিউমারিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং এই বিক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রন আবার ইউবিকুইননে ফিরে আসে। এই বিক্রিয়ার ফলে ইউবিকুইনন বিজারিত হয়। কমপ্লেক্স 3, এই কমপ্লেক্সটি সাইটোক্রোম BC1 কমপ্লেক্স বা QH2 সাইটোক্রোম সি রিডাকটেজ কমপ্লেক্স নামে পরিচিত। বিজারিত ইউবিকুইনন থেকে পরবর্তী পর্যায়ে ইলেকট্রন এই কমপ্লেক্সে আসায় ইউবিকুইনন জারিত হয়। এরপর ইলেকট্রন BC1 কমপ্লেক্স থেকে সাইটোক্রোম সি এর মাধ্যমে কমপ্লেক্স 4 বা সাইটোক্রোম A3তে আসে। সাইটোক্রোম 4, এই কমপ্লেক্সটি সাইটোক্রোম A3 কমপ্লেক্স বা সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স নামে পরিচিত। এই কমপ্লেক্সে সাইটোক্রোম A এবং A3 থাকে, যা কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন গ্রহণ করায় সাইটোক্রোম BC1 পুনরায় জারিত হয়। কমপ্লেক্স 4 থেকে নির্গত ইলেকট্রন H+ আয়ন এবং অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জল গঠন করে। আণবিক অক্সিজেন শ্বসনের সর্বশেষ এই পর্যায়ে ব্যবহৃত হয় এবং এই বিক্রিয়াকে প্রান্তীয় শ্বসন বা টার্মিনাল রেসপিরেশন বলে। সমস্ত সাইটোক্রোম অণুগুলি লৌহঘটিত ক্রোমোপ্রোটিন যৌগ। এই প্রোটিনের জারিত লৌহ অর্থাৎ Fe3+ ইলেকট্রন গ্রহণ করার ফলে Fe2+ রূপান্তরিত হয়। এই ধরনের বিজারিত সাইটোক্রোম আবার পরবর্তী সাইটোক্রোমকে ইলেকট্রন প্রদান করে পুনরায় জারিত Fa3+ তৈরি করে। সিগনিফিকেন্স অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইলেকট্রন পরিবহন তন্ত্রের গুরুত্ব। ইলেকট্রন পরিবহন তন্ত্র শ্বসনে দুটি প্রধান কাজ সম্পন্ন করে। NAD+ এবং FAD যথাক্রমে গ্লাইকোলাইসিসে এবং ক্রেবস চক্রে জারকের ভূমিকা গ্রহণ করে বিভিন্ন জৈব যৌগকে জারিত করে এবং নিজেরা বিজারিত হয়ে যথাক্রমে NADH+H+ এবং FADH2তে পরিণত হয়। ইলেকট্রন পরিবহন তন্ত্রে এই বিজারিত যৌগগুলি পুনরায় জারিত হয়ে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে ব্যবহৃত হয়। ইলেকট্রন পরিবহন তন্ত্রে এক অণু NADH+H+ জারিত হওয়ার সময় 3 অণু ATP এবং FADH2 জারিত হওয়ার সময় 2 অণু ATP উৎপন্ন করে। নাম্বার অফ ATP মলিকিউলস জেনারেটেড ইন রেসপিরেশন অর্থাৎ সবাত শ্বসনে এটিপি অণুর উৎপাদনের হিসাব এই ছকটিতে দেখানো হয়েছে। দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট 8 অণু এটিপি উৎপাদিত হয়। পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় 6 অণু এটিপির নিট লাভ হয়। আবার ক্রেবস চক্রে মোট 24 অণু এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ প্রচলিত মতে সবাত শ্বসনে 1 গ্রাম অণু গ্লুকোজের জারণে 38 অণু এটিপি পাওয়া যায়। গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH+H+ এর জারণের উপর ভিত্তি করে এটিপি অণুর সংখ্যা প্রচলিত মতে 36 বা 38 অণু হতে পারে। গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH+H+ যদি গ্লিসারল ফসফেট শাটলের মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে প্রবেশ করে তবে NADH+H+ এর জারণে প্রচলিত মতে 3টির বদলে 2টি অণু এটিপি উৎপন্ন করে। ফলে গ্লুকোজের জারণে প্রচলিত মতে 36টি এটিপি অণু তৈরি হবে। ম্যালেট অ্যাসপার্টেট শাটলের মাধ্যমে প্রবেশ করলে প্রচলিত মতে 38টি এটিপি তৈরি হবে। ফার্মেন্টেশন বা সন্ধান। যে জৈবনিক প্রক্রিয়ায়
অবায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তু বিশেষ উৎসেচকের প্রভাবে জারিত হয়ে শক্তির আংশিক মুক্তি ঘটায় এবং উপজাত পদার্থ হিসাবে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড বা অন্যান্য জৈব যৌগ উৎপন্ন করে তাকে সন্ধান বা ফার্মেন্টেশন বলা হয়। উৎপন্ন পদার্থের ভিত্তিতে সন্ধান প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: কোহল সন্ধান এবং ল্যাকটিক অ্যাসিড সন্ধান। অ্যালকোহল ফার্মেন্টেশন বা কোহল সন্ধান, যে সন্ধান প্রক্রিয়ায় ইস্ট জাতীয় ছত্রাক অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজের আংশিক জারণ ঘটিয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি নির্গত করে তাকে কোহল সন্ধান বলে। খেজুর, তাল প্রভৃতি ফলের রসে ইস্ট ব্যবহার করে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করা হয়। আপেল, আঙুর প্রভৃতির শর্করার সন্ধান ঘটিয়ে যে অ্যালকোহল পাওয়া যায় তা পরিশ্রুত করে বিভিন্ন সুরা বা মদ উৎপন্ন হয়। ছবিতে তোমরা কোহল সন্ধানে ঘটা বিভিন্ন বিক্রিয়াগুলি দেখতে পাচ্ছ। দেখো, এক্ষেত্রে প্রথমে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এরপর পাইরুভিক অ্যাসিড পাইরুভেট ডিকার্বক্সিলেজ উৎসেচকের উপস্থিতিতে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। অ্যাসিটালডিহাইড অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। সাধারণভাবে কোহল সন্ধানের বিক্রিয়াটিকে লিখলে তা এইভাবে লেখা যেতে পারে যে C6H12O6 = 2C2H5OH প্লাস 2CO2 প্লাস এনার্জি। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা ল্যাকটিক অ্যাসিড সন্ধান, যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড ও স্বল্প পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। উৎপাদিত পদার্থের ভিত্তিতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান আবার দুই ধরনের হয়: হোমোল্যাকটিক ফার্মেন্টেশন এবং হেটারোল্যাকটিক ফার্মেন্টেশন। হোমোল্যাকটিক ফার্মেন্টেশন বা হোমোল্যাকটিক সন্ধান, যে সন্ধান প্রক্রিয়ায় জৈব যৌগ রূপে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে হোমোল্যাকটিক সন্ধান বলে, যেমন ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি। হোমোল্যাকটিক সন্ধানের বিভিন্ন বিক্রিয়াগুলি এখানে ছবিতে দেখানো হয়েছে। এক্ষেত্রে দেখো, গ্লুকোজ প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিড এরপর ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ উৎসেচকের উপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন করে। হোমোল্যাকটিক সন্ধানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। হেটারোল্যাকটিক সন্ধান বা হেটারোল্যাকটিক ফার্মেন্টেশন, যে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিডের সাথে অন্য জৈব অ্যাসিড সৃষ্টি করে তাকে হেটারোল্যাকটিক সন্ধান বলে, যেমন লিউকোনোস্টোক নামক অণুজীব হেক্সোজ শর্করাকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড, ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। হোমোল্যাকটিক সন্ধান এবং হেটারোল্যাকটিক সন্ধানের সাধারণ বিক্রিয়াগুলি এখানে নিচে দেখানো হয়েছে। পেশির ক্লান্তি, অনেকক্ষণ ধরে ব্যায়াম বা খেলাধুলা বা অত্যন্ত কায়িক পরিশ্রম করলে পেশি মধ্যস্থ গ্লাইকোজেন সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী। ক্লান্ত হলে পেশি অবসন্ন হয়ে পড়ে এবং সংকোচন ক্ষমতা সাময়িকভাবে নষ্ট হয়। কিছুক্ষণ বিশ্রাম নিলে ল্যাকটিক অ্যাসিড দূরীভূত হয়, ফলে পেশির ক্লান্তি দূর হয়।
ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফার্মেন্টেশন অর্থাৎ সন্ধানের অর্থকরী গুরুত্ব। সন্ধান প্রক্রিয়ার কিছু অর্থনৈতিক গুরুত্ব হল অ্যালকোহল ও মদ্য শিল্প। কোহল সন্ধানের প্রয়োগ ঘটিয়ে প্রধানত অ্যালকোহল তৈরি হয়, যা পানীয় এবং বিভিন্ন ওষুধের উপাদান রূপে ব্যবহৃত হয়। বেকারি শিল্প কোহল সন্ধান প্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে ময়দা বা আটা থেকে কেক, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরি করা হয়। দুগ্ধ শিল্প হোমোল্যাকটিক সন্ধান প্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়ার সাহায্যে দুধকে দইয়ে পরিণত করা হয়। ভিনিগার প্রস্তুতি ক্লস্ট্রিডিয়াম নামক অণুজীব থেকে অ্যাসেটিক অ্যাসিড সন্ধানের মাধ্যমে গ্লুকোজ থেকে অ্যাসেটিক অ্যাসিড তৈরি করা হয় এবং অ্যাসিটোব্যাক্টার ব্যাকটেরিয়ার দ্বারা কোহল সন্ধানের মাধ্যমে উৎপন্ন অ্যালকোহলকে অক্সিজেন দ্বারা জারিত করে অ্যাসেটিক অ্যাসিড বা ভিনিগার প্রস্তুত করা হয়। খাদ্য প্রস্তুতিকরণ ও সংরক্ষণ হেটারোল্যাকটিক সন্ধান প্রক্রিয়ার দ্বারা সোয়া সস, টোফু ইত্যাদি খাদ্য প্রস্তুত করা হয় এবং বিভিন্ন খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা সেলুলার রেসপিরেশন অর্থাৎ কোষীয় শ্বসনের বিভিন্ন পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে জানলাম। সেই সঙ্গে ফার্মেন্টেশন অর্থাৎ সন্ধানের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কেও জানতে পারলাম। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।